কথায় গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড। হ্যালো ডক্টর। নমস্কার, আমি ডাক্তার সুপ্রিয় বসু। আজকে আমরা আলোচনা করব সেই বহুল চর্চিত কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ করোনা নামক সেই ভয়ঙ্কর অতিমারির বিষয়ে। সে ভয়াবহ অভিজ্ঞতা আমরা সবে ভুলতে চলেছি কিছুটা করে, কিন্তু শীত পড়ার সাথে সাথেই আমরা কিন্তু আবার দেখতে পাচ্ছি ধীরে ধীরে করোনা তার বিস্তার শুরু করেছে। এই অবস্থায় আমাদের কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি বলে আমরা চিকিৎসক মহল মনে করি। সেই কারণেই আজকের এই আলোচনা। আমি প্রথমেই আলোচনা করব যেটা আমাদের করোনার প্রতিরোধে সর্বাপেক্ষা কার্যকারী উপায়, সেই মাস্ক নিয়ে। মাস্ক কী এবং কিভাবে কাজ করে সেটা বুঝতে গেলে করোনা ভাইরাস কিভাবে একজন থেকে আরেকজনের শরীরে ছড়ায় সেটা জানা দরকার। যেমন ধরুন, কোভিড রোগের ভাইরাসের ডায়ামিটার মোটামুটি 0.1 মাইক্রোমিটার, কিন্তু এই ভাইরাস অন্য শ্বাসযন্ত্রের রোগের ভাইরাসের মতো একলা নিজে থেকে রোগীর শরীর থেকে বেরিয়ে অন্য মানুষের শরীরে ঢোকে না। নিঃশ্বাসের সাথে জড়িত কাজকর্ম, যেমন ধরুন কথা বলা, গান গাওয়া, কাশি, দম ছাড়া, এর ফলে সংক্রামিত মানুষের শরীর থেকে এরসল ড্রপলেট বাইরে বেরিয়ে আসে। শ্বাসযন্ত্রের তরল যেমন থুতু, লালা, এগুলো থেকে এটমাইজেশন পদ্ধতিতে, মানে ঠিক যেভাবে আমরা ডিওড্রেন্ট স্প্রে করলে যে ইম্প্যাক্টটা হয়, সেই ড্রপলেট বা সূক্ষ্ম তরল কণা তৈরি হয়। এর মধ্যে থাকে নানা রকম জিনিস, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন, গ্লাইকোপ্রোটিন, এই ধরনের উপাদান। এই ড্রপলেটের কাঁধে চেপে সংক্রামিত রোগীর শরীর থেকে করোনা ভাইরাস বেরিয়ে আসে। ভাইরাস বহনকারী এই ড্রপলেটের ডায়ামিটার মোটামুটি 0.2 থেকে 100 মাইক্রোমিটার অবধি হতে পারে। তাই মাস্ক কিন্তু সরাসরি ভাইরাস আটকাচ্ছে না, ড্রপলেটটাকে আটকাচ্ছে। সবচেয়ে ভালো জাতের মাস্ক, যা N95 নামে পরিচিত, সেটা 0.3 মাইক্রোমিটার সাইজের ড্রপলেট আটকাতে পারে, তাও 95%। বেশিরভাগ ভাইরাসবাহিত ড্রপলেটের সাইজ কিন্তু ওই 0.3 মাইক্রোমিটারের চেয়ে বড়। এবারে আসি আমরা মাস্কের বিভিন্ন ধরনের উপরে। যেমন আমরা মূলত দু ধরনের মাস্ক ব্যবহার হতে দেখি। একটা হচ্ছে সার্জিক্যাল মাস্ক, আরেকটা N95 মাস্ক। N95 মাস্কে সাধারণত 3 থেকে 4টি স্তর থাকে। এর প্রপিলিন এর ন্যানো ফাইবার ইলেকট্রোস্ট্যাটিকের কাজ করে এবং জীবাণু আটকাতে সাহায্য করে। আর সার্জিক্যাল মাস্ক সাধারণত পলিপ্রপিলিন তন্তু দিয়ে তৈরি হয়। এর 3টে স্তর থাকে। মধ্যেকার মেল্ট ব্লোন ফিল্টার ও একেবারে বাইরের দিকে থাকে জল নিরোধী স্তর। এটা তো গেল মাস্কের ব্যাপার। এবারে আমরা আসি আমাদের ইমিউনিটি রিলেটেড কিছু আলোচনা। যেমন ধরুন, আপনারা দেখবেন যে একই ভাইরাস এক একজনের শরীরে ঢোকার পরে এক এক রকম প্রতিক্রিয়া দেখাচ্ছে। কারোর হয়তো কিছুই সেরকম হচ্ছে না, কারোর আবার খুব মারাত্মক রকমের অসুস্থতা দেখা দিচ্ছে। এর কারণ কিন্তু দুরকম। একটা হচ্ছে ভাইরাসটার রকম সকম তার জেনেটিক মেকআপ, আর হচ্ছে হোস্ট ফ্যাক্টর, মানে আমাদের জেনেটিক মেকআপ, বয়স ইত্যাদি। এছাড়া আছে ইমিউন সিস্টেম। তো কোভিড ভ্যাকসিন নিয়ে তো আমরা প্রচুর আলোচনা করছি। এটা বেসিক্যালি আমাদের অ্যাডাপটিভ ইমিউনিটি সিস্টেম, মানে ইমিউনিটির 2 নম্বর বাহু। আর আমাদের ইমিউনিটির প্রথম বাহু সেটা হচ্ছে সহজাত বা ইনেট ইমিউনিটি সিস্টেম। এই ইনেট ইমিউনিটি সিস্টেমই আমাদের ব্যাকটেরিয়া বা ভাইরাসের বিরুদ্ধে প্রথম লড়াইটা শরীরের থেকে দেয়। ইমিউনিটি সিস্টেমকে জোরদার করতে গেলে কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, যেগুলো একযোগে দেহের ইমিউন সিস্টেম বা প্রতিরোধক ক্ষমতাকে শক্তিশালী করে তোলে। এর মধ্যে যেমন আছে ভিটামিন A, D, C, E, ফলেট, কপার, ভিটামিন B6, B12, আয়রন, জিঙ্ক, সেলেনিয়াম ইত্যাদি।
তো এদের মধ্যে আবার ভিটামিন সি আর ডি কে নিয়ে আলোচনা বা রিসার্চ খুব বেশি হয়েছে। আমরা দেখেছি যে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়াতে ভিটামিন ডির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আবার ভিটামিন সি নিউমোনিয়া প্রতিরোধেও সাহায্য করে। আর জিঙ্ককে আমরা দেখেছি বয়স্ক মানুষদের নিউমোনিয়ার প্রকোপ এবং তীব্রতা জিঙ্কের অভাবে কিন্তু এই দুটোই বেড়ে যায়। এরপরে আমরা আলোচনা করব আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে, যেটা কোভিড রোগের পর থেকে বহুলভাবে ব্যবহৃত হচ্ছে, সেটা হচ্ছে পালস অক্সিমিটার। অনেকেই এই যন্ত্রটির ব্যবহার সঠিকভাবে করতে পারছেন না বলে আমাদের রোগ নির্ণয়ের বা ক্লিনিক্যাল স্টেজ ডিটেকশনে অসুবিধা হচ্ছে। এই পালস অক্সিমিটার জিনিসটা কি? নিঃশ্বাসের কষ্ট এই উপসর্গ ছাড়াই রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় পরিস্থিতি, যা সাইলেন্ট হাইপক্সিয়া নামে পরিচিত, সেটা নির্ণয় করতে এবং রোগীর ক্লিনিক্যাল অবস্থার অবনতিকে দ্রুত ডায়াগনোস করতে যেই যন্ত্রটিকে ব্যবহার করা হয়। এই যন্ত্রটার ব্যবহারের ক্ষেত্রে যদি আপনার হাতে হেনা, নেল পালিশ এ সমস্ত থাকে তাহলে আগে সরিয়ে দিতে হবে। হাতটা যদি খুব ঠান্ডা থাকে তাহলে হাতটা ঘষে একটু উষ্ণ করে নিতে হবে। এই যন্ত্রটি অর্থাৎ পালস অক্সিমিটার লাগানোর আগে মিনিট 5 অন্তত বিশ্রাম অবস্থায় থাকতে হবে এবং এটা হৃৎপিণ্ডের লেভেলে বুকের উপর হাত পেতে দিয়ে যন্ত্রের ভেতরে আমাদের মধ্যম আঙ্গুলটি সঠিকভাবে ঢুকে দিতে হবে। 5 সেকেন্ড ধরে অপরিবর্তিত যে সর্বোচ্চ ফলাফল দেখতে পাবেন সেটাই আমাদের সঠিক পালস অক্সিমিটার রিডিং। পালস অক্সিমিটার যদি তার রিডিং যদি 93% বা তার বেশি থাকে এবং কোনো বুকে ব্যথা, নিঃশ্বাসের কষ্ট, হাঁপ ধরে যাওয়া ইত্যাদি না থাকে, তাহলে বাড়িতে থেকে বা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা করা যাবে। যদি SpO2 93%-এর কম হয় তাহলে রোগীকে কোভিড হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করানো দরকার। SpO2 যদি 90%-এর কম হয়ে যায় তাহলে সেটা কিন্তু মেডিকেল এমার্জেন্সি হিসেবে বিবেচিত হবে এবং ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে রোগীকে স্থানান্তরিত করা উচিত। এবারে একটা প্রশ্ন অবধারিতভাবে আসে, সেটা হচ্ছে যে কোভিড আক্রান্ত মানুষের মৃত্যু হার বা কোভিড হলেই কি আমরা অবধারিতভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ব? তা কিন্তু নয়। আমরা দেখেছি 80% ক্ষেত্রে এটা মাইল্ড বা মৃদু হয়, এদের নিউমোনিয়া নেই বা হালকা ধরনের নিউমোনিয়া থাকে। 14% হচ্ছে সিভিয়ার বা তীব্রতর কেস, এদের শ্বাসকষ্ট, নিঃশ্বাসের গতি, রক্তে অক্সিজেনের পরিমাণের ঘাটতি, এই সমস্ত কিছুই দেখা যায়। আর ক্রিটিক্যাল বা আশঙ্কাজনক রোগী কিন্তু 5%, এদের সেপটিক শক, মাল্টি অর্গান ডিসফাংশন, রেসপিরেটরি ফেলিওর, এই সমস্ত সমস্যাগুলো দেখা যায়। তাই করোনা মানেই কিন্তু মৃত্যু নয়, বেশিরভাগই সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসে। বর্তমান যে ভ্যারিয়েন্টটা নিয়ে এখন আমরা দেখতে পাচ্ছি যে যার প্রাদুর্ভাব ধীরে ধীরে বাড়ছে, সেটা হচ্ছে JN.1 ভ্যারিয়েন্ট। কি কি রোগ লক্ষণ নিয়ে এই JN.1 ভ্যারিয়েন্টটা আসছে বা দেখা দিচ্ছে? সেটা হচ্ছে ভীষণভাবে একটা দুর্বলতা দেখা দিচ্ছে, সারা গায়ে ব্যথা, মাথা ব্যথা, গলা ব্যথা, তার সাথে গলা ভারী হয়ে যাওয়া বা গলা ভেঙে যাওয়া, নাক বন্ধ হওয়া, হাঁচি হওয়া, খিদে চলে যাওয়া, তার সাথে কখনো কখনো ডায়রিয়ার লক্ষণও কিন্তু পাওয়া যাচ্ছে। এখন আমাদের কি করা উচিত? অবশ্যই রোগের লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে সঠিক চিকিৎসা সংক্রান্ত পরামর্শ নেওয়ার জন্য ডাক্তারের কাছে যেতে হবে। এছাড়া আমাদের কি কি স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত সেগুলো হলো, হাত বারবার করে সাবান দিয়ে ধুয়ে ফেলুন বা অ্যালকোহলযুক্ত হ্যান্ড রাব দিয়ে ধুয়ে ফেলুন। হাঁচি কাশি হলে মুখে রুমাল, কাপড়, আঁচল, টিস্যু দিয়ে ঢেকে ফেলুন। কিছু না পেলে কনুইয়ের ভেতরের ভাঁজ দিয়েই মুখটা ঢেকে ফেলুন। যেখানে সেখানে থুতু ফেলবেন না। হাতে মুখ দেওয়ার অভ্যাস ত্যাগ করুন। হাত মেলানো বন্ধ করুন। খাদ্য পানীয় নিয়ে কোনো রকম বাধা নিষেধ কিন্তু নেই, শুধু ভিড় একটু এড়িয়ে যাবেন। ভিড় থেকে কিন্তু সংক্রমণের সম্ভাবনা বেশি হয়।
এবারে আসি কি কি পরীক্ষা নিরীক্ষাগুলো করা উচিত তার সম্বন্ধে একটা হালকা ধারণা। যদি সন্দেহজনক হয় সেক্ষেত্রে আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট করি, ব্লাড গ্লুকোজ, রুটিন ইউরিন, এলএফটি বা লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, সেরাম ফেরিটিন, ডি ডাইমার টেস্ট, চেস্ট এক্সরে, এই পরীক্ষাগুলো কিন্তু আমরা করতে থাকি। ডাক্তার যদি প্রয়োজন মনে করেন তাহলে হাই রেজলিউশন সিটি স্ক্যানও কিন্তু করাতে পারেন। আশা করি এই আলোচনায় আপনারা বর্তমান করোনা পরিস্থিতি এবং JN1 ভাইরাস সম্বন্ধে কিছুটা ধারণা পেলেন। আমি আশা রাখব আপনারা সতর্ক থাকবেন, আশা রাখব আপনারা নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে চলবেন, যার দ্বারা আমরা এই ভয়ঙ্কর মহামারীটিকে এবারে অন্তত আটকাতে পারি এবং এর ভয়াবহতা থেকে মানব সমাজকে রক্ষা করতে পারি। সকলের নতুন বছর ভালো কাটুক এই শুভকামনা জানা। ধন্যবাদ।